2016 সালে ভুটানের কাছে ফুটবল ম্যাচে হেরে বাংলাদেশের ফুটবল গিয়েছিল একটা নির্বাসনে। বাংলাদেশের ফুটবলের লোয়েস্ট পয়েন্ট ধরা হয় যে হারটাকে। এরপরেও বাংলাদেশ ভুটানের কাছে হেরেছে, কিন্তু এবার বাংলাদেশ যখন ভুটানকে হারালো তখন সেটাকে বলা হচ্ছে বাংলাদেশের ফুটবলের নতুন স্টার্টিং পয়েন্ট। এই পয়েন্টের সূচনা যদি আমরা এটাকে এখানে ধরে নেই যে 2-0 গোলে বাংলাদেশ জিতেছে, সেই ফলের বাইরে গিয়েও সব আমেজ মিলিয়ে আজকের দিনটা বাংলাদেশের সমর্থকদের জন্য তো একটা দারুণ স্মরণীয় দিন হয়ে থাকার কথা। ফুটবলের বাংলাদেশ, সেটা আজকে অন্তত বাংলাদেশকে বলা যায়। মাঠের রেজাল্টে সেটা এসেছে, গ্যালারি ভর্তি দর্শকের কাছ থেকে এই স্টেডিয়াম আজকে একটা অন্য ভালোবাসা পেয়েছে। বাংলাদেশ দলের ফুটবলাররা সেই সমর্থনটা পেয়েছে। আপনি খেয়াল করেন, যখন ম্যাচটা শেষ হলো পুরো স্টেডিয়ামটা তারা ঘুরলো এই দর্শকদের কাছে, যে তারা কৃতজ্ঞতাটা প্রকাশ করলো। ওই ফুটবলের যে কালচারটা, মাঠের খেলাটাও পারফেক্ট, মাঠের বাইরে ওভারঅল এনভায়রনমেন্ট পারফেক্ট। বাংলাদেশের জন্য এশিয়ান কাপে বাংলাদেশের যে ইম্পর্টেন্ট ম্যাচটা রয়েছে সেটার বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে একটা স্মুথ রান বাংলাদেশ স্টার্ট করলো এই দেশের মাটি থেকেই। আপনার ফেসবুকের অথবা সোশ্যাল মিডিয়ার হোম পেজটা চেক করার সময় হয়েছে? এখনো চেক করেছে এবং সেখানে বাংলাদেশের খেলা, বাংলাদেশের ওই গোলগুলোর ক্লিপস এবং নানা জনের নানা মত। হ্যাঁ, আমাদের হয়তো ফ্রেন্ড লিস্টে বা হচ্ছে কি সেই জায়গায় বা ফুটবল রিলেটেড মানুষজনের আধিক্য বেশি, তারপর আমি অনেক নিউট্রাল মানুষকে দেখেছি যারা ধরেন খেলা নিয়ে বা ফুটবল নিয়ে তাদের কাছ থেকে আমি আগে কখনো পোস্ট দেখিনি, তারাও এখন কথা বলছে বাংলাদেশ নিয়ে, কারণ টক অফ দ্য টাউন বাংলাদেশ। আপনি যদি এই শো দেখে থাকেন, চান্সেস আর ভেরি হাই যে আপনার হোম ফিডও আসলে ফুটবলময়। বাংলাদেশ এরকম একটা দিনের খোঁজে বহুদিন ধরে ছিল। এমন নয় যে এমন দিন বাংলাদেশে এই প্রথম এসছে, এমন দিন বাংলাদেশ আগেও দেখেছে, তবে এবারের উপলক্ষ আরো বেশি। এবং সেই উপলক্ষ একদম তরতাজা হয়ে উঠল যখন এই ফেরার ম্যাচে গোল করলেন কে? নান আদার দেন হামজা চৌধুরী। এবং তিনি যখন ওই গোলটা করলেন, জামাল ভুঁইয়ার ওই কর্নার কিক, হামজা ওখানে হেডে জালে বল জড়ালেন। আমি ওই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজে পরে গিয়ে ভিডিওটা দেখছিলাম। ওটাতে যে নয়েজ, ওটা যেহেতু একেবারে টাচ লাইন থেকে করা, ওটার যে নয়েজ, আমি এইটা দেখেছি ইউরোপিয়ান ফুটবলে, আমি এটা দেখে অভ্যস্ত সারা বিশ্বে। আমি যেটা দেখে আপ্লুত সেটা হচ্ছে পুরো বিশ্বে ফুটবলের আমেজ আর আবেগ একটাই, এবং বাংলাদেশ এর বাইরে না। দেখেন, এই যে গ্যালারি ভর্তি দর্শক, তারা যেমন একসাথে ঢাকা স্টেডিয়ামে খেলা ফিরেছে, এর থেকেও এই যে স্টেডিয়াম মুখী হয়েছে মানুষজন, তার পেছনে বড় নামগুলো আলটিমেটলি কি? হামজা চৌধুরী, তিনি বাংলাদেশের হয়ে খেলছেন। হামজার প্রথম ম্যাচটা ছিল ইন্ডিয়ায়, সেটা মাঠে বসে দেখার এক্সপেরিয়েন্স হয়নি এখানকার দর্শকদের, তারা এই ম্যাচটা লাইভ দেখতে পেরেছেন। ফাহমিদুলের ক্ষেত্রেও কিন্তু সেম, ফাহমিদুলের কিন্তু ডেবিউটা হয়ে গেছে এই ম্যাচে। সুতরাং রেজাল্ট, তাদের পারফরমেন্স, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে বাংলাদেশের ফুটবলের জন্যই এই দিনটা আলটিমেটলি স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, হয়তো বলবেন যে এটা তো হয়তো একটা প্রস্তুতি ম্যাচ ছিল, কিন্তু প্রস্তুতি ম্যাচ না, ইটস আ ম্যাচ, ইট ওয়াজ আ ফুটবল ম্যাচ। একটা ফুটবল ম্যাচ ছিল, ওটা একটা প্রস্তুতি ম্যাচ ছিল কিনা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ফার্স্ট গোলটা তো গেলই, বাংলাদেশ হয়তো ফার্স্ট হাফে লিডটা অনেক বেশি বাড়াতে পারত। বাংলাদেশ সেকেন্ড হাফে গোল পেল। সোহেল রানা যখন গোল করলেন, দুর্দান্ত একটা শট করেছেন, বটম কর্নারে বল জালে জড়িয়েছে, দেখার মতো গোল। আমার মনে হয় সোহেল রানাকে যারা পছন্দ করেন না তারাও এই গোলের তারিফ করবেন, কারণ এই ছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও নাই। কিন্তু এইখানে আমরা যদি সিঙ্গাপুর ম্যাচের দিকে তাকাই, এই ম্যাচে পুরো 90 মিনিট আমরা দেখলাম সোহেল রানা খেললেন, ফুল টাইম তিনি খেলেছেন। এইটা কি আমাকে বলছে এটা যে জামাল, তারপর হচ্ছে হামজা, সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে, কিন্তু সোহেল তো পুরোটা ম্যাচ খেলেছেন। আমি ধারণা করছি সিঙ্গাপুর ম্যাচে তাহলে কি হামজার সঙ্গে পরের যে ডাবল পিভটের রোলটার কথা বলা হয় বা বাংলাদেশ যে সিস্টেমে খেলে, সেই সিস্টেমে হামজার পাশের পজিশনটা কি তাহলে সমিত সোমের? আপনি দেখেন, হামজার পাশে নরমালি আমরা কাকে দেখেছি ইন্ডিয়া ম্যাচে? হৃদয়কে দেখেছি। হৃদয়কে নামানো হলো সেকেন্ড হাফে। সমিত সোম আজকে মাঠে বসে পুরো খেলাটা তিনি দেখেছেন। সমিত সোম আসবেন, দলে জায়গা করে নেবেন, এটা আসলে খুব স্বাভাবিক ব্যাপারই। সেক্ষেত্রে এই পরিবর্তন ছাড়া আর কি অপশন আছে? জামাল স্টার্ট করলেন, জামাল কিন্তু সেই নাম্বার 10 এর ভূমিকায়, বা হচ্ছে আপনি সেকেন্ড স্ট্রাইকারও যদি বলেন, সেই জায়গায় জামাল কিন্তু খারাপ করেন নাই। জামালের কাছে গোলের সুযোগ এসেছিল, যদিও সেটা গোলে কনভার্ট হয়নি। প্রথম 45 মিনিট জামালের
অ্যাটাকিং ইনফ্লুয়েন্স ছিল অপোনেন্ট হাফে। হিউজ। আমি জামালকে কবে আসলে এরকম ইনফ্লুয়েন্স করতে দেখেছি অ্যাটাকে, স্পেশালি বক্সের ভেতরে, আমার মনে পড়ে না। এখন হতে পারে দলটার নাম ভুটান, এই কারণে। যদিও হাভিয়ার কাবরেরা বলছিলেন যে ভুটানের সঙ্গে তার এই ম্যাচটা পারফেক্ট প্রিপারেশন ম্যাচের আগে। ম্যাচের পরে এই প্রশ্নটাই করেছিলাম যে প্রিপারেশন কি কেমন হলো, মানে আসলে বলছিলেন সিঙ্গাপুর ম্যাচের জন্য খুব প্রিপারেশন, তো আসলে কেমন হলো, জেতা তো হয়েছে। তখন তিনি উত্তর দিচ্ছেন যে কিছু কিছু জায়গায় সিঙ্গাপুরের খেলা আর ভুটানের খেলায় কিছু মিল আছে, কিন্তু আজকে ভুটান তারা বল পায় খুব বেশি, অত বেশি ভয়ানক হয়ে উঠতে পারে না। বাংলাদেশের ওই ম্যাচটা আসলে এইরকম হবে না। এবং আমার ধারণা বাংলাদেশ আজকে খুব ভালো খেলেছে। আমরা যদি এখন ধরেন ধরণীতে নেমে আসি, অনেক আবেগ উন্মাদনার কথা আমরা বলে আমরা যদি ধরণীতে নেমে আসি, আসার পর যদি আমরা বলি যে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশকে জিততে হলে বাংলাদেশ আজকে যা করছে তার চেয়ে অনেক ভালো করতে হবে। এটা সোহেল রানাও ম্যাচে আপনি যে ইন্টারভিউটা নিচ্ছিলেন, ফ্ল্যাশ ইন্টারভিউ, সেখানেও তিনি এই কথাই বলেছেন যে উন্নতিটা আসলে কই করতে হবে। দেখেন, উন্নতিটা করতে হবে আপনি সিঙ্গাপুরের সাথে এই জায়গায় আপনার কম্পেয়ার রিজন সিঙ্গাপুর এবং ভুটান আপনি যদি রাখেন, ভুটান কিন্তু ওইভাবে কোনো আক্রমণই করতে পারে নাই, কিন্তু সিঙ্গাপুরের খেলার একটা ধরন কিন্তু অ্যাটাকিং ফুটবল। সেই জায়গায় বাংলাদেশ যেমন আজকের ম্যাচে ডমিনেট করেছে, সিঙ্গাপুর চাইবে সেটা ডমিনেট করতে। এবং সিঙ্গাপুরেরও আমরা লাস্ট যে ম্যাচটা আমরা দেখলাম, সিঙ্গাপুর যখন আলটিমেটলি তারা খেললো হংকং এর এগেইনস্টে, সেই জায়গাটাতেও কিন্তু সিঙ্গাপুর চারজন তাদের ব্যাকলাইন থাকে, একজন হচ্ছে আপনার 4-3-3, একটা ফুল ব্যাক তারা কিন্তু আপনার সামনে চলে আসে। সুতরাং মিড জোনটা যেন হচ্ছে কন্ট্রোলিং থাকে বা ডাবল পিভটের কাজটা যেন তারা করতে পারে, সেই জিনিসটা করে। বাংলাদেশের দুইটা ম্যাচেই টার্গেটটা হচ্ছে সিঙ্গাপুরের এগেইনস্টেও যেটা প্রেস করে যাওয়া, কন্টিনিউয়াস প্রেস করে যাওয়া। আজকে ফার্স্ট হাফ থেকেই বাংলাদেশ সেই কাজটা করার চেষ্টা করেছে। রাকিব যতক্ষণ মাঠে ছিল, সেকেন্ড হাফে আলামিনকে আমরা দেখলাম, আলামিন মাঠে থেকেও হাভিয়ার কাবরেরার সেই গেম প্ল্যানটার অংশ হওয়ার চেষ্টা করেছেন। সিঙ্গাপুরের এগেইনস্টে এই জিনিসগুলো এত সহজে হবে না। আপনি বলছেন বাংলাদেশকে প্রেস করে যেতে হবে, আমি বলছি বাংলাদেশের যে প্রিপারেশনটা আজকে হয় নাই সেটা হচ্ছে বাংলাদেশ আজকে প্রেসিং এর মুখোমুখি হয় নাই। ভুটান তো প্রেস করে নাই, ভুটান যেহেতু হাই প্রেস করে নাই, বাংলাদেশের সেন্টার ব্যাকরা আপনি দেখবেন যে তপু এবং তারিক কাজী অবলীলায় বল খেলেছেন এবং সেখান থেকে বাংলাদেশ অ্যাটাক বিল্ড আপ করেছে। বাংলাদেশ বিল্ড আপ করেছে, প্রচুর বিল্ড আপ করেছে, প্রচুর সুযোগ তৈরি করেছে, হয়তো গোলে কনভার্ট করতে পারে নাই, মানে করার সুযোগ পেয়ে আলটিমেটলি ভুটান দিয়েছে। তো সেইটা সিঙ্গাপুরের সঙ্গে তারা পাবে না। সিঙ্গাপুর যদি একটা সুযোগ পায় হয়তো সেখান থেকে তারা গোল করবে এমনটাও বলছি না, কিন্তু সিঙ্গাপুর আরেকটু শার্প, বেশ খানিকটা শার্প। সেই হিসাব থেকে বাংলাদেশের ওই প্রিপারেশনটা হয় নাই, যেইটা হাভিয়ার কাবরেরাও আমার ধারণা দ্বিমত করবেন না। এই প্রিপারেশনটা হলে বাংলাদেশের জন্য ভালো হতো, সেই সুযোগটা বাংলাদেশকে নিতে হবে। এবং সেই সুযোগটা বাংলাদেশকে যদি পরে নিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সমিত এবং হামজা হতে পারেন মিডফিল্ড পেয়ার বাংলাদেশের জন্য। এখন ফাহমিদুলকে আমরা আসলে কেমন দেখলাম? ফাহমিদুলের অভিষেক হয়েছে, ফাহমিদুলের কয়েকটা টাচ মনে রাখার মতো ছিল, কয়েকটা কাজ বেশ আলোড়ন তুলেছিল, স্টেডিয়ামে তার কাছে সমর্থন ছিল, পরের ম্যাচেও সেটা থাকবে। ফাহমিদুলকে আমি দেখছি তিনি পরের ম্যাচে স্টার্ট করছেন। ফাহমিদুল আজকের ম্যাচটা যদি আপনি খেয়াল করেন, সেখানে হচ্ছে 17টা সাকসেসফুল পাস ফাহমিদুল আলটিমেটলি দিয়েছেন। ফুল পাস একেবারেই কম, মাত্র 2টা। টাইট স্পেস থেকে তিনি বল বের করছেন। যখন আপনার যেই মোমেন্টে দরকার আমি বলটা হোল্ড করে আমি রানে যাব, তখন তিনি ওই রানটা মেক করছেন। ফাহমিদুলের একটা শট প্রতিপক্ষের গোলকিপার আটকে দিয়েছেন। ফাহমিদুলের কাছ থেকে আমরা ক্রস দেখেছি। একজন উইঙ্গারের কাছ থেকে তো আপনি এগুলাই চান, ম্যাচের আক্রমণটা নিয়ন্ত্রণ করা। সেই কাজটা কিন্তু ফাহমিদুলের ফার্স্ট ম্যাচ, তারপরও মানে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে কোনোভাবে আমি বলতে চাচ্ছি না যে তিনি দুর্দান্ত খেলেছেন, একদম সেরকম কিছু বলছি না। আমি বলছি যে তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, তার বয়সটা চিন্তা করেন। এই ম্যাচটা খেলার আগে তাকে কি ধরনের সিচুয়েশনের ভেতরে দিয়ে যেতে হয়েছে আপনি সেইটা চিন্তা করেন। তারপরে সেই মাঠে এসে এই আলো বাতাসে তো তিনি খেলেন নাই, এবং এখন তো আমি আপনি এখানে দাঁড়িয়ে ঘামছি, তো তাই না? এই ঘামের সঙ্গে তো তিনি এত পরিচিত না, ঘামতে তো সবাইকেই হয়, কিন্তু এই যে আর্দ্রতা বাতাসের, এটার সঙ্গে তো তিনি অত পরিচিত হয়তো নন। তো সেখানে এসে এই ঘাসের সঙ্গে, এই মাঠের সঙ্গে, এই দর্শকের সঙ্গে মানিয়ে তিনি যা খেলেছেন ফার্স্ট ম্যাচ হিসেবে, যতটুকু সময় ছিলেন 60 মিনিটসের মতো, আমার কাছে মনে হয় এটা গুড এনাফ পরের ম্যাচে তাকে স্টার্ট করার জন্য। তার জায়গায় পরে গিয়ে যখন ফাহিম নামলেন, সেখানেও আমার কাছে মনে হয় যে তিনি ওই দাবিটা খুব জোরালো করতে পারেন না যে তাকেও পরের ম্যাচে স্টার্ট করানো যেতে পারে বা কিছু। এখন আমি যদি স্ট্রাইকিং পজিশনটায় আসি, যে বাংলাদেশ এই ম্যাচে রাকিবকে দিয়ে স্টার্ট করালো, রাকিব স্ট্রাইকিং পজিশনে যা করেছেন, আল আমিন পরে যখন মাঠে নামলেন তখন কি বোধহয় তাতে খুব পরিবর্তন এসে এরকমটা মনে হয়নি, যদিও আল আমিন
সময় কম পেয়েছেন, কিন্তু আমি যদি রাকিবকে যতবার আপনি দেখেন উইংয়ে যতবার তিনি গেছেন ততবার তাকে বেশি অ্যাক্টিভ মনে হয়েছে, ততবার মনে হচ্ছে তিনি আর একটু আত্মবিশ্বাস নিয়ে দৌড়াচ্ছেন। ন্যাচারালি রাকিবের মতো এই ফুটবলারকে, যার আসলে এই গতি আছে, তাকে তার সেরা পজিশনটা দেওয়ার চেষ্টা কি এই দল করতে পারে? দেখেন, রাকিবের ন্যাচারাল পজিশন সেই রাইট উইং এ তিনি আলটিমেটলি খেলেছেন প্রত্যেকটা ম্যাচ। ইনফ্যাক্ট আপনি ইন্ডিয়ার এগেইনস্ট ম্যাচটা যদি চিন্তা করেন, সেখানেও কিন্তু রাকিব তার উইং এ তার কাছে তিনি ঠিক, এবং আজকেও কিন্তু অনেক ম্যাচে তিনি উইং এ শিফট হয়ে গেছেন, কারণ স্বভাবসুলভ খেলা ওখান থেকে তিনি হচ্ছে ক্রস করবেন, কাটব্যাক করবেন, সেটাই তার ন্যাচারাল পজিশন। এই জায়গায় হাভিয়ার কাবরেরা কোনো ডিসিশন নেন কিনা? আজকের ম্যাচে রাইট উইং এ খেলানো হলো হচ্ছে কাজেম শাহকে। কাজেম শাহকে কি তিনি দেখলেন অ্যাজ এ উইঙ্গার হিসেবে কেমন? আলটিমেটলি সিঙ্গাপুর ম্যাচেও কি হচ্ছে কাজেম স্টার্ট করবেন নাকি রাকিবকে এখানে ফিরিয়ে আলামিনকে দিয়ে স্টার্ট করানো হবে? অনেকগুলো ইকুয়েশন আছে। আপনি মিডফিল্ডের ইকুয়েশন যেমন মেলাতে চাইবেন, আমার মনে হয় হাভিয়ার কাবরেরা সিঙ্গাপুর ম্যাচের জন্য তার ওই রাইট উইং এর কম্বিনেশনটাও মেলাতে আপনি ওই ইকুয়েশনটা দেখেন, যখন রাকিব সরে যাচ্ছেন তখন বক্সের ভিতরে আপনি জামাল ভুঁইয়াকে খুঁজে পেয়েছেন। যেটা পজিটিভ বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে বক্সটা ফাঁকা যায়নি, মানে এই যে সেন্স এবং এই যে প্লেয়ারদের ভেতরে কমিউনিকেশন, এইটা আমার মনে হয় বাংলাদেশের আজকে শার্প গেছে। এই ক্রেডিটটা বাংলাদেশ এইখানে পাবেই। তবে যেটা খুব ভালো হলো যে বাংলাদেশ জয়টা পেয়ে বাংলাদেশ এখন ওই ম্যাচের বিল্ড আপের জন্য একদম সব রকম সমর্থন নিয়ে বোধহয় এগোতে পারে। মেইন পরীক্ষার আগে বাংলাদেশের হচ্ছে একটা টেস্ট পরীক্ষা ছিল, এটা সেই টেস্ট পরীক্ষায় বাংলাদেশ পাশ করে গেছে এবং এই টেস্ট পরীক্ষাটারও সিলেবাস কিন্তু ছিল মেইন পরীক্ষা। আপনি যা করতে চান, মেইন পরীক্ষা আপনার প্রিপারেশনটা কেমন, সেটার একটা হোমওয়ার্কই আলটিমেটলি আপনি সাবমিট করলেন। তাই কি নাকি আমরা দেখলাম যে এটা মানে টেস্টে শুধুমাত্র সেকেন্ড পেপার পরীক্ষা হয়েছে, ফার্স্ট পেপার ছাড়াই? অনেক সময় হয় না অনেক জায়গায়, তো দেখা গেল যে সিঙ্গাপুরের ম্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পরীক্ষা দিতে হবে। মানে আমি বলতে চাচ্ছি আপনাকে ডিফেন্ডিংও করতে হবে, আপনাকে অ্যাটাকেও যেতে হবে। মিতুল মার্মার জন্য টাফ টাইম যাবে আজকে, যেটা আলটিমেটলি তাকে ভুটানের টিম উপহার দিতে পারে না। মিতুলকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। একদম শেষে গিয়ে মিতুল একটা সেভ করেছেন। এর আগে তো আপনার হচ্ছে অন টার্গেটও ভুটানের খুব বেশি শট ছিলই না, একেবারে হাতে গোনা কয়েকটা শট ছিল। বাংলাদেশের প্রস্তুতির যে কাজগুলো ভুটানকে দিয়ে পার হওয়া গেছে, এখন এই কনফিডেন্স লেভেলটা লাগবে। এই ম্যাচেরও ভুল ত্রুটি রয়েছে, সেই জিনিসগুলোকে নিয়ে হাভিয়ার কাবরেরা কাজ করবেন। 10 জুনের ম্যাচ তো রয়েছে। সবচেয়ে ভালো লাগার কথা বলে শেষটা করি। হামজা যখন গোলটা করলেন, হামজা গোল করার পরেই তার ফার্স্ট গোল ন্যাশনাল স্টেডিয়ামে, কালকে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে তার খুব ভালো লাগছে এই স্টেডিয়াম দেখে। আমি জানি না তার যে বন্ধু বান্ধব যারা রয়েছেন তারাও নিশ্চয়ই ইংল্যান্ডে থাকেন, তারা এরকম কিছু এক্সপেক্ট করেনি, কারণ আমাদের স্টেডিয়াম তখন ঝকঝক করছে, এটা গ্যালারি ভর্তি দর্শক আছে, যখন তারা দেখবেন তাদের একটা ভালো ধারণা হবে। তো সেই স্টেডিয়ামে যখন তিনি গোল করলেন, গোল করার পরে তিনি আঙুল দিলেন জামাল ভুঁইয়ার দিকে, জামালের দিকে ছুটে গেলেন। এইখানে একটা গল্পের বৃত্ত পূরণ হয়েছে, সেটা হচ্ছে যার ইনফ্লুয়েন্সে বাংলাদেশ ফুটবলে পরে গিয়ে হামজার মতো ফুটবলারও আসার সিদ্ধান্ত নিয়েছেন, বা বাংলাদেশের যে সমর্থকেরা স্বপ্ন দেখেছেন হামজাকে আনার, যেটা একসময় মানে নাই হয়ে যাচ্ছিল, সেইখানে হামজার এই সেলিব্রেশনটা এই আলো জ্বালিয়ে দিয়েছে আসলে এরকম অনেকটাই, যে আধারে থাকা ফুটবল থেকে আধারে থাকা ফুটবল আসলে এখন আলোকিত, এবং ওই উদযাপনে গোটা বাংলাদেশের গল্প। দর্শক, আপনি আমাকে জানাতে পারেন, আমাদেরকে জানাতে পারেন যে এই ম্যাচটা আপনার কেমন লাগলো, কি দেখলেন, আপনি কি খুঁজে পেলেন, আর কি চান আপনি সিঙ্গাপুর ম্যাচে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.